ভারতবর্ষ বলে নয়, এখনও পৃথিবীর অধিকাংশ দেশেই মহিলা অপরাধীর সংখ্যা পুরুষ অপরাধীর তুলনায় কম। আজ থেকে বছর 50 আগে সেই ব্যবধান আরও প্রকট ছিল। কোনো নারী আসামি সাব্যস্ত হলে মানুষের কৌতূহলের কোনো সীমা থাকত না, বিশেষত সেই নারী যদি হয় কোনো উচ্চশিক্ষিতা বনেদি পরিবারের সুন্দরী কন্যা, যে বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল খোদ ভালোবাসার মানুষটিকেই। আসুন চলে যাই আজ থেকে 52 বছর আগের এক বৈশাখ মাসের সকালে। 1966 সালের 7ই মে। পটভূমি উত্তরপ্রদেশের লখনৌ শহর। রাজা আজিজুর রহমান কান্দারি লেনে তাঁর প্রাসাদোপম বাড়ি মীর মঞ্জিলের দোতলার অন্দরমহলে প্রকাণ্ড পালঙ্কে শুয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন। প্রচণ্ড ব্যথায় তার মুখের একাংশ নীল হয়ে গেছে। বুকের বাঁ দিকটা হাতের তালুতে চেপে ধরে দাঁতে দাঁত চিপছিলেন তিনি। উৎকণ্ঠায় তার মুখের ওপর ঝুঁকে পড়েছিল রহমান সাহেবের একমাত্র কন্যা 22 বছরের শামীম রহমানি। পাশে তার মাও রয়েছেন। শামীম ঘরের প্রকাণ্ড দেয়াল ঘড়িটার দিকে তাকালো, একটু রাগের সঙ্গে বলল, দাদা গেছে তো গেছে, আসবার আর নামই নেই। শামীমের মা বেগম সিকান্দারও চিন্তা করছিলেন, তবে মেয়ের মতো নয়। মেয়ে তার বাপকে ভীষণ ভালোবাসে। বাপের সম্মতিতেই তো শামীম এতদূর এগিয়েছে। না হলে এই 60-এর দশকে রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয়ে বিএসসি পাশ করে এমএসসিতে ভর্তি হয়েছে এমন কজন আছে ভূভারতে। বেগম সিকান্দার স্বামীর কষ্ট লাঘব করতে জোরে জোরে তার বুকটা ডলছিলেন। বললেন, অত ভয় পাস না শামীম, ডাক্তার সাহেব তো জিভের তলায় ওষুধটা দিয়ে গেলেন। আমির এক্ষুনি এসে পড়বে গাড়ি নিয়ে। বললাম আমি গাড়িটা গ্যারেজ থেকে বার করে বাবাকে নিয়ে চালিয়ে চলে যাই হসপিটাল। কেউ আমার কথা শুনলে তো? আরে নিয়ে যাওয়াটাই তো কথা নয়, অ্যাম্বুলেন্স একেবারে নিয়ে এলে ভর্তিতে সুবিধা হবে। তুই একটু শান্ত হয়ে বস তো। মা বেগম সিকান্দারের কথা শেষ হলো না, হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো আমির আহমেদ, শামীমের দাদা। সঙ্গে শামীমের ছোট ভাই মোহাম্মদ আর খুড়তুতো ভাই ইকবালও রয়েছে। তারা হসপিটাল থেকে স্ট্রেচার নিয়ে এসেছে। আজিজুর রহমান সাহেবকে ধরাধরি করে তোলা হলো সেটায়। তারপর সবাই মিলে গাড়ি করে রওনা দিল লখনৌ। লখনৌ এর বলরামপুর হসপিটালে। শামীম ছুটে চলে এলো নিচের গ্যারেজে। অন্য একটা গাড়ি বের করে সেও সাথে সাথে রওনা দিল হসপিটাল। বাবা পৌঁছানোর আগেই গিয়ে সে দাঁড়িয়ে থাকবে, যাতে শৈশাবদে একটুও দেরি না হয়। এই হলো শামীম রহমানি। যেমন সুন্দরী তেমনি তেজি এই মেয়ে। পড়াশোনায় তার যেমন মেধা, মেজাজও তার তেমনই চাবুকের মতো। একবার যদি কিছু মাথায় চাপে, পৃথিবীর রসাতলে গেলেও শামীম সেটা করেই ছাড়বে। কলেজ জীবনের শুরুতে সে একবার একটা প্রেমপত্র পেয়েছিল। তারই এক সহপাঠী পাঠিয়েছিল। তাতে সেই ছেলেটা শামীমকে সম্বোধন করেছিল অগ্নিকন্যা নামে। ভয়ে নিজের নামই লিখেনি ছেলেটা। কে জীবনের ঝুঁকি নিতে যাবে বলা যায় না। শামীম হয়তো কলেজে সবার সামনেই তাকে মেরে আদমরা বানিয়ে দিল। শামীমের বাবা আজিজুর রহমান ছিলেন লখিমপুর খেরির তালুকদার। তার প্রভূত বিত্ত আর বনেদিয়ানার জন্য মানুষ তাকে রাজা বলেই ডাকত। উত্তরপ্রদেশের এই রহমান পরিবার ভীষণ খানদানি মুসলিম বংশ। যেমন ঠাটবাট তেমনই বংশ মর্যাদা। কিন্তু রহমান সাহেব ছিলেন একটু আলাদা। তিনি বিশ্বাস করতেন যুগের সঙ্গে নিজেদের অভিযোজিত করতে হবে, না হলে তালে তাল মেলানো যাবে না। অধিকাংশ মুসলিম রক্ষণশীল পরিবারের মেয়েদের মতো তাঁর বাড়ির মেয়েরাও কুপমণ্ডুক হয়ে থাকুক, তা তিনি চাননি। তাই তিনি পর্দা প্রথা তো মানতেনই না। 60-এর দশকের ভারতে তিনি তার মেয়েকে কো-এডুকেশনাল কলেজে পড়তে পাঠিয়েছিলেন। শামীম নিজেও ছিল অত্যন্ত আধুনিক মনস্কা। লেখাপড়ায় তো তুখর ছিলই, সঙ্গে গাড়ি চালানো, খেলাধুলো সবেতেই সে ছিল পারদর্শী। রহমান সাহেব মেয়ের খেয়াল খুশিতে বাধা দিতেন না। বড়লোকের একমাত্র খামখেয়ালি মেয়ে। সে একবার টেনিস খেলছে তো একবার ভর্তি হচ্ছে সেতারের ক্লাসে।
এই তো মাস্টার্স করতে ঢোকার আগেই তার কি খেয়াল হলো, দুম করে এক ফিরিঙ্গি সাহেবের কাছে গিয়ে বন্দুক চালানোও শিখে ফেলল। শামীমের মা বেগম সিকান্দার রহমানি আবার মেয়ের চেয়েও বেশি সুন্দরী। বয়স সবে 40 পেরিয়েছে, কিন্তু কে বলবে, অনেকেই তাকে শামীমের দিদি ভেবে ভুল করে, কিন্তু তিনি মেয়ের মতো অত সাহসী নন। স্বামী আধুনিক হলেও তিনি মনে মনে প্রাচীন প্রথাগুলোকে মানতে চেষ্টা করেন। যাই হোক, সেদিনের ঘটনায় ফিরে আসি। রহমান সাহেবকে নিয়ে বলরামপুর হসপিটাল যাওয়ার পর সেই যাত্রায় রহমান সাহেবের প্রাণ বেঁচে গেল ঠিকই, কিন্তু ডাক্তাররা তখনও তাকে বিপদমুক্ত ঘোষণা করলেন না। রাজা আজিজুর রহমান বলে কথা, তাঁরা কয়েকজন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করলেন। সেই অনুযায়ী কিছুদিন ট্রিটমেন্ট চলল। তারপর অবস্থা একটু স্থিতিশীল হতে একজন ডাক্তারের ওপর রহমান সাহেবের সারাক্ষণ দেখভালের দায়িত্ব দেওয়া হলো। ভারপ্রাপ্ত ডাক্তারের নাম ডাক্তার হরিওম গৌতম। বয়স 32-33 হবে। শুধু MBBS ডিগ্রির অধিকারী হলেও হাতযশ এবং কর্তব্য পরায়ণতার জন্য এর মধ্যেই সে বেশ খ্যাতি অর্জন করেছে। তার উপর সরকারি হাসপাতালের ডাক্তার হিসেবে তার বিরাট একটা গুণ, কিছুতেই ধৈর্য হারায় না, মাথা খুব ঠান্ডা। দেখলেই আপনা থেকে রোগীদের মধ্যে একটা সম্ভ্রম চলে আসে। ডাক্তারবাবুকে দেখতে ঠিক ফিল্মের হিরোর মতো, লম্বা রিজু চেহারা, বলিষ্ঠ দেহ, সুন্দর কাটা কাটা মুখশ্রী, সব মিলিয়ে আদ্যন্ত সুপুরুষ। শামীম তবু নিশ্চিন্ত হতে পারছিল না। সে লোকজন মানে না, বা কে কি ভাববে তার পরোয়াও করে না। ডাক্তার গৌতমের সামনেই হাসপাতালের সুপার ডাক্তার চতুর্বেদীকে বলল, ডাক্তারবাবু, বাবার রক্ষণাবেক্ষণের জন্য কি কোনো ভালো ডাক্তার নেই? না মানে কোনো হায়ার ডিগ্রিধারী বা স্পেশালিস্ট কেউ? ডাক্তার চতুর্বেদী সামান্য হাসলেন। আমি রাজা সাহেবের চিকিৎসার ভার উপযুক্ত লোকের হাতেই দিয়েছি মিস রহমানি। ডাক্তারের ক্ষমতা শুধু তার একাডেমিক ডিগ্রি দিয়েই বিচার করবেন না। আপনি শুনছেন এমন একটি সত্য কাহিনী অবলম্বনে গল্প, যা কোনো অংশে একটি গোয়েন্দা থ্রিলার গল্পের থেকে কম নয়। আজ শুনবেন আগুন মেয়ে। সত্য ঘটনা অবলম্বনে গল্পটি লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। আমাদের উপস্থাপনায় এই গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে, আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, অথবা আমাদের উপস্থাপনাটি শুনে নেওয়ার পরেও সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুল করবেন না। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প, আগুন মেয়ে। দিন যায়। শামীমের MSc ফাইনাল ইয়ার চলছে। সে প্রতিদিন ইউনিভার্সিটি যাওয়ার সময় বলরামপুর হাসপাতালে যায়। ডাক্তার গৌতমের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করে। নার্স বাবার ঠিকমতো শুশ্রূষা করছে কিনা কড়া চোখে দেখে। তারপর ক্লাসে চলে যায়। শামীমের মা বেগম সিকান্দার রহমানিও আসেন, কিন্তু সপ্তাহে একবার। তিনি উচ্চবিত্ত পরিবারের ব্যক্তিত্বময়ী বধূ, তার উপর নজর কাড়া সুন্দরী। সারা লখনৌ শহর তাকে বেগম সাহেবার নামে চেনে। বেগম এলেই হাসপাতাল কর্তৃপক্ষ শশব্যস্তে তদারকি করে। প্রথম দিকে ডাক্তার গৌতম শামীমের সঙ্গে হুহা ছাড়া বাক্যালাপ করত না। প্রথম দিনের শামীমের সেই অপমানজনক কথা সে তখনও ভুলতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সেই বরফ গলতে শুরু করল। শামীমের বিদ্যুতের মতো রূপ, স্মার্টনেস, সপ্রতিভ ব্যবহারে সে ক্রমশ আকৃষ্ট হতে শুরু করল। উল্টো দিকে 22 বছরের তরুণী শামীমও এই সুপুরুষ ডাক্তারের প্রতি দুর্বল হয়ে পড়তে লাগল। ডাক্তার হরিওম গৌতম কার্যক্ষেত্রে যতই দক্ষতার পরিচয় দিক, ব্যক্তিগত পরিসরে সে যে চরিত্রবান ছিল, এত বড় মিথ্যাচারণ তার অতি বড় শত্রুও করতে পারবে না।
তার কাছে ছিল শুধুমাত্র ভোগের বস্তু। বাড়িতে স্ত্রী এবং 3টে সন্তান থাকা সত্ত্বেও নার্স, মহিলা ডাক্তার, উচ্চবিত্ত পরিবারের মহিলাদের সঙ্গে সে নিয়মিত মেলামেশা করত। বলাই বাহুল্য, সেই মেলামেশা অনেক সময়ই বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে যেত। ডাক্তার গৌতমের স্ত্রী ছিল সাদাসিধে এক গ্রাম্য মহিলা। সে স্বামীর এই বিশ্বাসঘাতকতা ঘুণাক্ষরেও টের পেত না। ডাক্তার গৌতম যখন দেখল শামীমের মতো সুন্দরী শিক্ষিতা এক ধনী পরিবারের আধুনিকারও তার প্রতি বিশেষ দুর্বলতা তৈরি হচ্ছে, সে সরে আসা তো দূর, আরও এগিয়ে গেল। শামীম রোজই ক্লাসে যাওয়ার আগে চলে আসে। বাবাকে দেখতে আসাটা এখন একটা ছুতো। মুখ্য কারণ হলো ডাক্তার গৌতম। একদিন শামীম বাবাকে দেখতে এসেছে, কিন্তু তখন আজিজুর রহমান ঘুমোচ্ছেন। তাকে ওষুধ দেওয়া হয়েছে, নার্সও বেরিয়েছে কোথাও। ডাক্তার গৌতম সেদিন আর নিজেকে সম্বরণ করতে পারল না। পরিবেশের কথা বিস্মৃত হয়ে চেপে ধরল শামীমের হাত। যত তেজি মেয়েই হোক, 22 বছর বয়সে নিজের ভালোবাসার পুরুষ হাত চেপে ধরলে সব মেয়েরই বুক কাঁপতে থাকে। শামীম তার বড় বড় আয়তাকার চোখ দুটো আরক্ত হয়ে নিচের দিকে নামিয়ে নিল। অস্ফুটে বলল, বাবা আছেন, আমি যাই, ক্লাস আছে। হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যেতে উদ্যত হলো। ডাক্তার গৌতম বাঁধন আলগা করল না। শামীম এবার ছটফটিয়ে উঠল। যে কোনো মুহূর্তে ঘরে কেউ চলে আসতে পারে, তখন এক কাণ্ড হবে। লখনৌয়ের লখিমপুর খেরির তালুকদার রাজা আজিজুর রহমানের মেয়ে, একই শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার আরও অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম হওয়ায় শহরের মানুষের কৌতূহলের বস্তু। তার উপর স্থানীয় সরকারি হাসপাতালের হিন্দু ডাক্তারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হওয়ার খবর উল্কার চেয়েও দ্রুত বেগে ছড়িয়ে পড়বে। শামীম কপট রাগ করে বলল, छोड़िए मुझे, कोई आ जाएगा। दिमाग खराब हो गया क्या आपका? ডাক্তার গৌতম নারীমন কিভাবে পেতে হয় সেই ব্যাপারে ছিল রীতিমতো পোক্ত। চোখে মুখে আকর্ষণ ফুটিয়ে এসে বলে উঠল, মেরা দিল আর দিমাগ আব সব তোমারই হ্যায় রহমানি সাহেবা। শামীম এবার ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আনন্দে উত্তেজনায় সে তিরতির করে কাঁপছে। 22 বছরের জীবনে প্রেমপত্র সে অনেক পেয়েছে, কিন্তু ডাক্তার হরিওম গৌতমের মতো কারুর প্রতি সে নিজের দিক থেকে এমন আকর্ষণ অনুভব করেনি। ইউনিভার্সিটিতে গিয়েও তার ক্লাসে মন বসল না। কেবলই মনে হতে লাগলো ডাক্তার গৌতমের সেই হাত চেপে ধরার কথা। এইভাবে প্রায় 3 মাস কেটে গেল। 1966 সালের আগস্ট মাসে আজিজুর রহমানের শারীরিক উন্নতি নিয়ে বলরামপুর হাসপাতালের ডাক্তাররা আরেকবার মিটিং করলেন। ওর সব রিপোর্ট খুঁটিয়ে দেখে সবাই মোটামুটি একমত হলেন যে রহমান সাহেবের শরীরের যা অবস্থা, তাতে উনি বেশি দিন বাঁচবেন না, মেরে কেটে আর মাস 2 এই সময়টা অনর্থক হাসপাতালে না থেকে পরিবারের সঙ্গে কাটানোটাই ভালো। ডাক্তার চতুর্বেদী রহমান সাহেবকে রিলিজ করে দিলেন। রহমান পরিবারের একজন গৃহ চিকিৎসক ছিলেন। রহমান সাহেব বাড়ি চলে আসার পর সেই গৃহ চিকিৎসক রোজ এসে একবার করে দেখে যান, কিন্তু দেখার আর আছেটাই বা কি। রহমান সাহেব যন্ত্রণায় ছটফট করেন। তার সেই কষ্ট উপশমের জন্য গৃহ চিকিৎসক তাকে কখনো পেনকিলার, কখনো বা ঘুমের ওষুধ দেন। কিন্তু শামীম তো আর বুঝল না যে তার বাবার আয়ু আর মাত্র কয়েকদিন। ডাক্তাররা চাইছেন তিনি শান্তিতে যেন চলে যেতে পারেন। ওর ঠিক সন্তুষ্টি হয় না। ওর খালি মনে হয় গৃহ চিকিৎসক বাবার ঠিকমতো যত্ন নিচ্ছেন না। ও বেগমকে গিয়ে ছটফটিয়ে বলল, মা, ডাক্তার চাচা এসে রোজ রোজ কি ওষুধ দিচ্ছেন? বাবা কেমন যেন ঝিমিয়ে থাকেন। হ্যাঁ রে, উনি তো ঘুমের ওষুধ দিচ্ছেন। সেটাই তো বলছি মা, ঘুমের ওষুধ কি বেশি খাওয়া ভালো? এক বাবা এত বড় অসুখ থেকে উঠলেন, তারপর রোজ রোজ এই মুঠো মুঠো ওষুধ। আমার একটুও ভালো লাগছে না। এর চেয়ে হাসপাতালে ডাক্তার গৌতম ঢের ভালো করে দেখতেন বাবাকে।
শামীমের দুই ভাই আমির আর মোহাম্মদ শান্ত প্রকৃতির। দুর্দণ্ড প্রতাপ বনের দাপটে তারা বেশি ট্যাঁফও করতে পারে না। শামীমের খুড়তুতো ভাই ইকবাল আবার মুসলিম প্রথা অনুযায়ী ধরেই নিয়েছে শামীমের সঙ্গেই তার বিয়ে হবে। সে মাঝে মাঝেই ভবিষ্যৎ স্ত্রীর প্রতি অধিকার ফলাতে যায়, কিন্তু শামীম তাকেও পাত্তা দেয় না, উল্টে দেখলেই দূর দূর করে। বাবা চলে আসার পর থেকে ডাক্তারের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ। তার ওপর বাবার যত্ন আত্মীয় হচ্ছে না বিশেষ, কাজেই শামীমের কথাই রইল। প্রায় 2 দশকের গৃহচিকিৎসককে বাতিল করে ডাক্তার হরিওম গৌতমকে নিয়ে আসা হলো বাড়িতে। ঠিক হলো প্রতিদিন সন্ধ্যেবেলা হাসপাতাল থেকে ফেরার সময় রহমান সাহেবকে দেখে যাবেন ডাক্তার গৌতম। একেই বলে খাল কেটে কুমির আনার আদর্শ উদাহরণ। ডাক্তার গৌতম জানতই যে রহমান সাহেবের আয়ু বেশি দিন নেই। সে এসেই বলল, যা ওষুধ চলছিল তাই চলবে। রাজা সাহেব ভালো মন্দ যা খেতে চাইছেন তাই করে দেবেন, কোনো অসুবিধে নেই। শামীম এতদিন বাদে তার স্বপ্নের পুরুষকে দেখছিল। ডাক্তার গৌতমের কথা শুনেই সে উজ্জ্বল চোখে মার দিকে তাকালো। ভাবখানা এমন, দেখেছো মা, পুরনো ডাক্তার জেঠু কত কি নিষেধ করেছিলেন। না খেয়ে বাবা দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন, আর দেখো ইনি এসে কেমন সব কিছু খেতে বললেন। শোনো, তুমি কিন্তু মুরাদকে বলে দিও ওরা যেন ভালো ভালো রান্না করে বাবাকে খাওয়ায়। ডাক্তার গৌতম প্রতিদিন সন্ধ্যেবেলা মীর মঞ্জিলে আসতে লাগলো। রহমান সাহেবের চিকিৎসা করা তার মুখ্য উদ্দেশ্য ছিল না, আসল কারণ ছিল অন্য। রহমান সাহেব বেশি দিন বাঁচলেন না। কিছুদিনের মধ্যেই জাগতিক সব মায়া কাটিয়ে তিনি চলে গেলেন অন্য লোকে। কিন্তু ডাক্তার গৌতমের আশা বন্ধ হলো না। প্রতিদিন সন্ধে হলেই সে আসতে লাগলো শামীমদের বাড়ি। ডাক্তারের কি শুধুই শামীমের সঙ্গলাভ উদ্দেশ্য ছিল? না, তার ছিল এক ঢিলে দুটো পাখি মারার দুরভিসন্ধি। একদিকে সে তরুণী শামীমের সঙ্গে প্রেমের অভিনয় করে, অন্যদিকে শামীমের মা বেগম সিকান্দারের সুবিধা অসুবিধায় সাহায্য করে ঘনিষ্ঠ হতে চায়। শামীম অল্প বয়সী চটকদার সুন্দরী, তার শারীরিক মোহ যেমন প্রবল, তেমনি রাজা আজিজুর রহমান গত হওয়ার পর তার বিপুল ধনসম্পত্তির একমাত্র মালকিন বেগম সিকান্দার। তাকে কোনো রকমে হাত করতে পারলে রানী রাজকন্যা দুটোই মিলবে। না, বিয়ে সে কাউকেই করবে না। বাড়িতে তার বউ আর 3টে বাচ্চা আছে। সমাজে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এমন কোনো কাজ সে করবে না। শুধু এই রহমান পরিবারকে শুষে নিয়ে ঐশ্বর্য বাগিয়ে কেটে পড়বে। ডাক্তারির মতো একটা মহৎ প্রফেশনে যুক্ত থাকা মানুষের চরিত্র এত হীন, এত নোংরা। আবার ভেবে দেখুন বুদ্ধদেবের জাতকের গল্প, যেখানে আপাত দৃষ্টিতে নির্মম এক পাখি শিকারী ব্যাধকে বুদ্ধদেব সবচেয়ে সুন্দর এবং নির্মল মনের অধিকারী হিসেবে খুঁজে পেয়েছিলেন। আসলে পেশাটা কোনো মাপকাঠি নয়, সবই নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির মানসিকতার উপর। ধীরে ধীরে ডাক্তার গৌতমের মীর মঞ্জিলে যাতায়াত বাড়তে লাগলো। শামীমের সঙ্গে সে দেখা করে সন্ধ্যেবেলা। শামীমের মহলে আলগা রোমাঞ্চে শায়েরিতে হুশ করে কেটে যায় ওইটুকু সময়। বেগম সিকান্দার ওই সময় থাকেন না। ডাক্তার আবার আসে সকালে ডিউটিতে যাওয়ার সময়, তখন শামীম ইউনিভার্সিটিতে। নারীবন বুঝতে পটুর ডাক্তার গৌতম এইটুকু জানে, শামীমের ফর্মুলাতে বেগম সাহেবাকে বশ করা যাবে না। তিনি মধ্যবয়স্কা অভিজাত রমণী, তাকে বশ করতে হবে কর্তব্যবোধ দিয়ে। শামীমের 2 ভাই আমির এবং মোহাম্মদ ছিল একটু সরল প্রকৃতির। এস্টেটের কাজকর্ম তাদের উপর দিয়ে বেগম সাহেবা ঠিক ভরসা পেতেন না। তার ঠিক এই দুর্বলতার স্থানটাই অধিকার করল ডাক্তার গৌতম।
কৌশলে ম্যানেজার বা অন্যান্য কর্মচারীদের একরকম অকর্মণ্য করে দিয়ে লখিমপুর খেরির তালুকের মুকুটহীন অধিপতি হয়ে উঠতে লাগলো সে। সরাতে লাগলো লক্ষ লক্ষ টাকা। কান্দারি লেনের 23 নম্বর বাড়ি মীরমঞ্জিলে সকলের অলক্ষ্যে এভাবেই ঘনিয়ে আসতে লাগলো কাল বৈশাখীর অকাল ঝড়। এভাবেই চলছিল, হয়তো চলতো। ধীরে ধীরে তালুকের সব টাকা আত্মসাৎ করত ওই ডাক্তার। কিন্তু অদৃষ্টের পরিহাসেই হোক বা অভিশাপে একদিন শামীমের চোখে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল দুটো ব্যাপার। শামীমের ছোটবেলার এক বান্ধবী গুরমিত বলরামপুর হাসপাতালে নার্স হিসেবে ঢুকল। সে গরিবের মেয়ে, অনেক কষ্ট করে নার্সিং ট্রেনিং নিয়ে চাকরিটা পেয়েছে। দুজনের পারিবারিক অবস্থার আকাশ পাতাল পার্থক্য থাকলেও বন্ধুত্বে তা কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি। শামীম গুরমিতকে প্রাণ দিয়ে ভালোবাসত, ওর অভাবের দিনে নিঃস্বার্থভাবে সাহায্য করত বন্ধুকে। দুই বন্ধুর কথা হয়েছিল চাকরি পেলেই গুরমিত শামীমকে মিষ্টি খাওয়াবে। সেই মতো গুরমিত একদিন ইউনিভার্সিটিতে দেখা করতে এলো বান্ধবীর সঙ্গে। তার চাকরির সবে 2 মাস পূর্ণ হয়েছে। সেটা 1968 সালের মার্চ মাস। শামীমের দুটো ক্লাসের মধ্যে প্রায় 2 ঘন্টা গ্যাপ ছিল। সেই ফাঁকে গুরমিত আসতেই বান্ধবীকে জড়িয়ে ধরে সে উঠে বসল ল্যান্ডো গাড়িতে। বাড়ির ড্রাইভারকে হুকুম দিল, ভাইয়া আমিনাবাদ চলো। আমিনাবাদে কোথায় মিষ্টি খাবি তুই? মিষ্টি তো খাবই, তবে তার আগে আমরা দুজন গড়বড় ঝালায় জমিয়ে জুড়ি কিনবো। আজ আমার মনটা খুব ভালো আছে। কেন? কোন ছেলেকে চড়থাপ্পড় মারলি যে মনে এত খুশি? তোর তো লোকজনকে না পেটালে মেজাজ ভালো থাকে না। শামীম হেসে ফেলল। আমিনাবাদ লখনৌয়ের নবাব আমলের পুরনো বাজার। তার মধ্যেই রয়েছে গড়বড় ঝালা, কাচের চুড়ির বিশাল বাজার। দুই বন্ধু মনের সুখে অনেক কেনাকাটা করলো। তারপর কথা মতো দুজনে গেল মিষ্টি খেতে। গুরমিত শামীমের যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, ডাক্তার গৌতমের সঙ্গে চলা গুপ্ত প্রণয়ের কথা শামীম কাউকে জানায়নি। একে সে মুসলিম, ডাক্তার হিন্দু ব্রাহ্মণ, কোথা থেকে কি হবে তার ঠিক আছে। ঠান্ডা লস্যিতে চুমুক দিয়ে শামীম বলল, কেমন লাগছে তোর বলরামপুর হাসপাতাল? বাবা তো ওখানেই ভর্তি ছিলেন। হ্যাঁ জানি তো। ও মা, মনে নেই আমি দেখতে গিয়েছিলাম? চরিত্রবান গৌতম দেখতো তো কাকাবাবুকে। চরিত্রবান গৌতম মানে? কার কথা বলছিস? আরে ওই যে ডাক্তার হরিওম গৌতম, যা নচ্ছার চরিত্রহীন লোক। আমরা তো আড়ালে ওকে ওই জন্য চরিত্রবান গৌতম বলে ডাকি। কি আজে বাজে বকছিস? ডাক্তার গৌতম চরিত্রহীন? তা নয় তো কি, বাড়িতে বউ, 3টে বাচ্চা, এদিকে একবার এই নার্সের সঙ্গে ঢলাঢলি, একবার ওই নার্সের সঙ্গে। রুগীদের অবধি ছাড়ে না, সুন্দরী দেখলেই নোলা চকচক করে। বাজে লোক, আমি তো পারতপক্ষে কথা বলি না। শামীম সেদিন আর বাকি ক্লাস করতে ইউনিভার্সিটিতে ফিরল না। তার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, চোখ মুখ লাল। কেউ এক ঝলক দেখে ভাববে বুঝি তার ভীষণ জ্বর এসে গেছে। উদ্ভ্রান্তভাবে সে বাড়ি ফিরল অসময়ে। বাড়ি ঢুকে সে দ্বিতীয় ধাক্কা খেল। তার মা বেগম সিকান্দারের মহলে শোবার ঘরের খাস পালঙ্কে মুখোমুখি বসে রয়েছে ডাক্তার গৌতম আর বেগম সাহেবা। ডাক্তার গৌতম চায়ের কাপে চুমুক দিচ্ছে আর হেসে হেসে কথা বলছে। দুজনের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে এই নির্জন দুপুরে তারা এইভাবে বসে গল্প করাতে খুবই স্বচ্ছন্দ। শামীমের মাথাটা যেন বোঁ করে ঘুরে গেল। ভাইয়েরা কেউ এই সময় বাড়ি থাকে না। ও নিজেও ফেরে বিকেলের পর। এই সময় ডাক্তার তার মায়ের শোবার ঘরে কি করছে? শামীমকে দেখে বেগম সাহেবা ঈশ্বর চমকালেও দ্রুত সামলে নিলেন। তুই এই সময়? দেখ না, ডাক্তারবাবু এসেছেন ওই এস্টেটের কিছু সই করাতে। শামীম ডাক্তারের দিকে একটা তির্যক দৃষ্টি এনে মায়ের কথার কোনো উত্তর না দিয়ে হনহন করে চলে গেল নিজের ঘরের দিকে। কিন্তু ঘরে গিয়েও সে শান্তি পেল না।
যাকে সে নিজের শরীর মন সব সমর্পণ করে এত ভালোবাসলো, তার এত বড় প্রতারণা। ওর হঠাৎ মনে হলো ওর মা এখনো চোখ ধাঁধানো সুন্দরী, বয়সে ডাক্তারের চেয়ে কিছু বড় হলেও পুরুষ মহলে মা এখনো আকর্ষণের পাত্রী। ডাক্তার কি তার মা আর সে দুজনের সঙ্গেই প্রেমের খেলা খেলছে? রাগে তখন শামীমের ব্রহ্মতালু জ্বলছে। কিছুক্ষণ নিজের ঘরে ছটফট করে সে চলে গেল নিচে, গাড়ি বের করে রওনা দিল। ডাক্তারের বাড়ি কোন পাড়ায় সে জানে, যদিও কখনো যায়নি, তবু সরকারি হাসপাতালের ডাক্তারের বাড়ি খোঁজা নিশ্চয়ই কঠিন হবে না। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে শামীম গিয়ে দেখল গুরমিতের কথাই সত্যি। ডাক্তার গৌতমের স্ত্রী এবং 3টে বাচ্চা বর্তমান। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ বাচ্চাটি মাত্র 1.5 মাসের। অর্থাৎ ডাক্তার একই সাথে তাকে এবং তার স্ত্রীকে ঠকিয়ে গেছে। আরও না জানি কতজনকে ঠকিয়েছে। প্রাণপণে নিজের রাগ সংবরণ করে সে নিজের পরিচয় দিল। রাজা রহমান সাহেবের মেয়ে বলে কথা। ডাক্তার গৌতমের স্ত্রী শশব্যস্ত হয়ে আপ্যায়ন করল। শামীম ও মিষ্টি এসে গল্পগুজব করল। বাচ্চাগুলোকে গাড়ি চাপিয়ে নিয়ে গিয়ে চকোলেট কিনে দিল, মজার মজার গল্পও শোনাল। ডাক্তারের বাচ্চারা খুশি হয়ে বলল, গরি ফুপা, তুমি আবার এসো কিন্তু। গরি মানে ফর্সা আর ফুফা মানে পিসি। শামীম শান্তভাবে হাত নেড়ে বেরিয়ে এলো। কেউ ধারণাও করতে পারল না ওর মনের ভেতর আগ্নেয়গিরির লাভাস্রোত কতটা দ্রুত পাক খাচ্ছে। বাড়ি ফিরে এসে গুম হয়ে রইল। মা কিছু বলতে এলে সব দ্বিধা ছেড়ে ফেলে তীক্ষ্ণ স্বরে বলল, দুপুরবেলা ওই ডাক্তার এসে কেন বসেছিল? তুমি কি ওকে নিকা করবে নাকি মা? এসব কি বলছিস? গৌতম আমার দেওরের মতো শামীম। দেওরের মতো যখন তখন ফাঁকা বাড়িতে এসে তোমার খাটে কেন বসে থাকে? বললাম তো, কাজে এসেছিল। ওই তো ভালো মন্দ সব দেখে। মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? এইসব আজে বাজে কথা না বলে জলদি পড়া শেষ কর, তোর বিয়ে দেবো আমি। তুমি ভেবো না আমি ওই ইকবালকে বিয়ে করব। তো কাকে বিয়ে করবে তুমি? ইকবাল তোমার চাচাতো ভাই, ওই তো সব দিক থেকে উপযুক্ত। মরে গেলেও আমি ওই অপদার্থকে বিয়ে করব না, তুমি দেখে নিও। তাহলে তুমিও শুনে নাও, ওই গৌতমের সঙ্গেও তোমার বিয়ের কোনো প্রশ্নই নেই। একেও হিন্দু, তার উপর বিবাহিত, 3টে বাচ্চা আছে। সিনেমার হিরোর মতো দেখতে যতই হোক, তোমার চেয়ে অনেক বড়। শামীম এত রেগে গেল আর কিছু বলতেই পারল না। ঘর থেকে বেরিয়ে চলে গেল নিজের ঘরে। সেখানে গিয়ে দেখল ইকবাল বসে আছে খাটের ওপর। ওর মাথাটা অনেকক্ষণ ধরে দপদপ করছিল, এবার গরম লাভা ফেটে বেরিয়ে এলো বাইরে। শয়তান, অপগণ্ড একটা! তোর সাহস হয় কি করে তুই আমার বিছানায় বসিস? শামীম ইকবালের চুলের মুঠি ধরে ঠেসে ধরল দেওয়ালে। চড় ঘুষি চালাতে লাগলো দুমদাম। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন যদি তোকে এখানে দেখেছি না, পিটিয়ে পিঠের ছাল তুলে দেব। শামীম ঠেলে বের করে দিল ইকবালকে। ইকবাল হতভম্ব হয়ে গালে হাত বোলাতে বোলাতে ঘর থেকে বেরিয়ে গেল। ডাক্তার বুদ্ধিমান লোক। বাড়ি গিয়েই সে খবর পেল শামীম এসেছিল। সে শামীমকে এরপর বেশ কয়েকদিন ঘাঁটালো না, রাগটা কমে যেতে দিল। দিন 7 পর শামীমের ক্লাসের বাইরে অপেক্ষা করতে লাগলো সে। সত্যিই শামীমের রাগ ততদিনে অনেকটা কমে এসেছিল। তবু ও না দেখার ভান করে ডাক্তারকে এড়িয়ে চলে যেতে লাগলো। ডাক্তার গিয়ে দ্রুত হাতে ওকে চেপে ধরল। আমি জানি তুমি খুব রেগে আছো আমার ওপর। নিজে নিজে সব ধারণা না করে নিয়ে আমাকে কিছু বলার সুযোগটা অন্তত দাও। তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। মেয়ের মন। শামীম যতই তেজি হোক, ডাক্তার ওকে ঠিক আবার পটিয়ে ফেলল।
ডাক্তার ভালো করে মগজ ধোলাই করলো যে পরিস্থিতির চাপে পড়ে ওকে বিয়ে করতে হয়েছিল, তবে বাড়ির অমতে যতই ও বিয়ে করতে বাধ্য হোক, ওর মনের মধ্যে যে শামীম ছাড়া আর কেউ নেই সেটা বারবার বোঝাতে লাগলো ডাক্তার। আর হাসপাতালের নার্স, আরে ধুর, ওটা আমার চরিত্রকে কলঙ্কিত করার ষড়যন্ত্র। এই বয়সে আমার এই উন্নতি অনেকেই মানতে পারছে না, তাই এইসব কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সবই আসলে হিংসে। শামীম দ্বিধাগ্রস্ত অবস্থায় ফিরে এলো বাড়িতে। প্রেমিকের কথা অবিশ্বাস করতে কার মন চায়? হয়তো সত্যি ডাক্তার পরিবারের চাপে বউকে ছাড়তে পারছে না, এদিকে মন প্রাণ সব জুড়ে আছে শামীমই। দিন দুয়েকের মধ্যে বাড়িতে চিঠি এলো ডাক্তারের। मेरे दिल का मलिका, मैं अब तुम्हारे बिना नहीं रह सकता। नामुमकिन अपने दिल की करीब तुम्हें रात और दिन देखना चाहती हूँ। काश कि तुम मेरे दिल की आवाज सुन सकते। तुम्हारी ओल्ड मैन। শামীম আবার ডাক্তারের প্রেমের ফাঁদে জড়িয়ে পড়ল। এবার আর রাগঢাক নেই, উদ্দাম প্রেম। শামীম আর লোক ভয়ের তোয়াক্কা করে না। ডাক্তারের স্কুটারের পেছনে বসে প্রকাশ্য রাস্তা দিয়ে ওড়না উড়িয়ে চলে যায় দূর দূরান্তে। ফলে যা হওয়ার তাই হলো। দাবানলের মতো এই বিবাহ বহির্ভূত কেচ্ছা ছড়িয়ে পড়তে লাগলো গোটা লখনৌ নগরীতে। এ কি অনাচার! হিন্দু ব্রাহ্মণ, তাই বিবাহিত এমন পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে খানদানি মুসলমান রেহমান বংশের কন্যা। গুরমিত খবর পেয়ে বান্ধবীর কাছে দৌড়ে এলো। তুই কি পাগল হয়ে গেছিস? ওই লম্পট ডাক্তারের সঙ্গে ঘুরছিস? জানিস সেদিন তোকে স্কুটারে নিয়ে ঘোরার পরেই ফিরে এসে আমাদের নার্স নয়নাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিল। শোন, গুজব ছড়াবি না। গৌতম মোটেই অমন নয়। তোরা সবাই ওকে হিংসে করিস। হিংসে করি? কেন হিংসে করতে যাব? কেন? সব কেনর কোনো উত্তর হয় না, প্রেমের কোনো যুক্তি হয় না। প্রেমে অন্ধ হয়ে বুদ্ধিশুদ্ধির লোপ পাওয়ারও কোনো পূর্বাভাস পাওয়া যায় না। শামীমের সেটাই হয়েছিল। না হলে একজন এমএসসি পড়া ঝকঝকে যুবতী এতটা বিশ্বাস কেন করে বসবে? মাঝখান থেকে কথা কাটাকাটিতে শামীমের সঙ্গে গুরমিতের এতদিনের বন্ধুত্বে ছেদ পড়ল। শামীম চিরকালের মাথা গরম, তার দুমদাম কথায় গুরমিত আঘাত পেয়ে চলে গেল। একদিন শামীম ক্লাস সেরে ফিরছে, গাড়ির পেছনের সিটে বসে স্পষ্ট দেখল পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল ডাক্তার হরিওম গৌতম, পেছনে এক তরুণী ঘনিষ্ঠভাবে বসে। পরে চেঁচামেচি করতে ডাক্তার তার ভুবন ভোলানো হাসি হেসে বলল, আমাকে এত ভালোবাসো বলে সব জায়গায় আমাকেই দেখতে পাও তুমি। তুমি যে সময়ের কথা বলছো, আমি তখন অপারেশন থিয়েটারে ছিলাম শামীম, তুমি অন্য কাউকে দেখেছো। এইভাবে চলতে চলতে শামীমের ধৈর্যচ্যুতি ঘটতে লাগলো। ডাক্তার ওকে প্রেমপত্র পাঠায়, ওর জন্য ডাক্তারের চোখে মুখে কামনা ফুটে ওঠে, কিন্তু এই সম্পর্ককে পরিণতি দেওয়ার কোনো উচ্চবাচ্য ভুলেও করে না সে। এইভাবে কতদিন চলবে? একদিন শামীমের মেজাজ সেই রকম খাপ্পা, শরীরটাও ভালো নেই। সে আর ইউনিভার্সিটি যায়নি। মা বেগম সিকান্দার বাড়িতে নেই, তিনি গেছেন পিত্রালয়ে, ফিরবেন দুদিন পরে। দিনটা হলো 1968 সালের 11ই জুলাই, বৃহস্পতিবার। ছোট ভাই মোহাম্মদ নিজের ঘরে বসে পড়াশোনা করছে। শামীম রেকর্ড প্লেয়ারে পুরনো গান শুনছিল। এমন সময় ডাক্তার এসে হাজির। ওকে দেখে থতমত খেল। ভাবি নেই? এমন অসময়ে ডাক্তারের সহসা আগমনে শামীমের বুকটা নেচে উঠেছিল। না। ডাক্তার গৌতম প্রমাদ গুনল। ইদানিং শামীমের হৃদয়ের আবেগ যেন বড় বেশি প্রবল হয়ে থাকে।
এই ফাঁকা বাড়িতে ডাক্তারকে একা পেলেই সে জ্ঞান জ্ঞান শুরু করবে। শামীমের প্রতি তার এখন আর কোনো আকর্ষণ নেই। দেহজ মোহ বড়ই সাময়িক, তা বেশি দিন স্থায়ী হয় না। তার উপর নারী সহজলভ্য হয়ে নিজেই আত্মসমর্পণ করতে চাইলে তো ডাক্তার গৌতমের মোহ বিরক্তিতে পরিণত হয়। শামীম রহমানের আর তাকে কিছু দেওয়ার নেই, বরং তার মা বেগম সাহেবা অনেক উপকারে আসবে এখন। আমি যাই, পরে আসব। শামীম মুহূর্তে রেগে আগুন হয়ে গেল। জ্বলন্ত দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বউ গেল, শামীম রহমানই গেল, এবার কি বেগম সিকান্দার তোমার মনে ধরেছে? ডাক্তার থমকে গেল। শামীমকে তার এখন যতই বিরক্তিকর মনে হোক, এ মেয়ে আগুনের গোলা, অন্য সবার মতো ছুঁড়ে ফেলতে গেলে জ্বলে উঠবে। তার চেয়ে কৌশলে মানাতে হবে। ও মিষ্টি হেসে এগিয়ে এসে শামীমের হাতটা ধরল। কি যে আজে বাজে বলো, কার সাথে কার তুলনা? তুমি হলে আমার সব, মেরে মেহবুবা, মেরে দিল কি ধড়কন। শামীম এতদিন পরে প্রেমিকের হাতের স্পর্শ পেয়ে নিজেকে আর সম্বরণ করতে পারল না। দুহাতে ডাক্তারের গলা জড়িয়ে বুকে মাথা রেখে ও কেঁদে ফেলল। এভাবে আর কতদিন চলবে হরি? তুমি তো জানো দিন দিন কেমন জটিল হয়ে উঠছে সবকিছু। শান্ত হও শামীম। ডাক্তার ওর মাথায় নরম চুমু খেল। তুমি কবে আমাকে বিয়ে করবে বলো? পরিবারের চাপে তোমাকে বিয়ে করতে হয়েছিল, তারপর বাচ্চা। আমি না হয় সবই মেনে নিচ্ছি, কিন্তু এখন তুমি বউকে ছাড়ো, আমাকে বিয়ে করতেই হবে। তুমি এখান থেকে দূরের কোনো হাসপাতালে বদলি নেবে, আমরা অনেক দূরে চলে যাব। ডাক্তার গৌতমের এবার বিরক্তি উত্তরোত্তর বাড়ছিল। বাড়িতে ওর নিজের বাবা মার কানে ইতিমধ্যেই শামীমের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা গিয়ে পৌঁছেছে। তারা সাপ জানিয়ে দিয়েছেন বাড়ির নিরপরাধ বউকে গৌতম ত্যাগ করলে তারা ওকে ত্যায্যপুত্র করবেন। সেক্ষেত্রে গৌতম পৈতৃক সম্পত্তি কিছুই পাবে না। এদিকে শামীমের চক্করে পড়ে ওর মার সঙ্গে সম্পর্কের আয়ুও মনে হচ্ছে আর বেশি দিন নেই। এইভাবে চলতে গেলে তো সে পথে বসবে। ওদিকে শামীম ওকে ঝাঁকাচ্ছে। বলো বলো, কবে আমাকে নিয়ে বিয়ে করবে? ডাক্তারের ধৈর্যের বাঁধ এবার ভাঙল। রুক্ষস্বরে ও বলল, কি আজে বাজে বকছ? আমার বউ আছে, বাচ্চা আছে, ওদের আমি ছাড়বো কেন? মানে সোজা, আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা বলে ও একটু হলেও স্বস্তি পেল। এই কথাটা শামীমকে বলা খুবই দরকার হয়ে পড়েছিল। এতটা নির্লজ্জ মেয়ে ও জীবনে দেখেনি। দুহাত দিয়ে ঠেলে ও শামীমকে সরিয়ে দিল। আর তুমি এত বেহায়া কেন? বিয়ে বিয়ে করে লাফাচ্ছ? তোমাকে আমি ভদ্র মেয়ে বলে ভেবেছিলাম। শামীম থমকে গেল। স্থির হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর একটাও কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ডাক্তার ভাবল যাক, শেষমেশ ঝামেলা মিটল। কিন্তু শামীম ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ডাক্তার কি ওর চোখ ভালো করে দেখেছিল? তাকালে হয়তো দেখতে পেত আহত বাঘিনীর মতো সেখান থেকে চুইয়ে পড়ছে রাগ। সমস্ত শিরার রক্ত যেন একত্র হয়েছে শামীমের ফর্সা সুন্দর মুখে। টোকা দিলেই যেন সেখান থেকে ছলকে পড়বে রক্ত। শামীম ঘর থেকে বেরিয়ে যেতে ডাক্তার কি করবে বুঝতে পারল না। একটু বাদে সে বেরিয়ে পড়ে রওনা দিল হাসপাতালের দিকে। অবশেষে এলো 1968 সালে 11 জুলাইয়ের সেই কাল রাত্রি। ডাক্তার হাসপাতাল থেকে বাড়ি ফিরে স্ত্রী সন্তান নিয়ে একটা কাছের বিয়ে বাড়ি গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে। খেয়ে দিয়ে রাত 10টা নাগাদ বেরোবে, এমন সময় রেহমান বাড়ির এক ড্রাইভার এসে সেলাম ঠোকে তার হাতে একটা চিরকুট গুঁজে দিল। কি ব্যাপার? চিরকুটে কোনো সম্বোধন নেই, নেই কোনো প্রেরকের নাম। যদি
কোনোদিনও এক মুহূর্তের জন্য আমায় ভালোবেসে থাকো, তবে এখনই আসো একবার, এই শেষবার। স্পষ্টই বোঝা যাচ্ছে এটা শামীমের লেখা, কিন্তু এত রাতে? ডাক্তার চিন্তিত মুখে স্ত্রী পুত্র কন্যাদের একজন আত্মীয়ের গাড়িতে তুলে দিল। ওর হঠাৎ মনে পড়ল, আরে আগামীকাল তো 12 তারিখ, শামীমের এমএসসি ফাইনাল ইয়ারের পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ দিন। শামীম আবার বিশ্বাস করে আমি নিজে ফর্ম ফিল আপ করে দিলে তার রেজাল্ট ভালো হবে। নির্ঘাত সেই জন্যই ডাকছে। ডাক্তার হরিওম গৌতম জানতেও পারল না এই তার শেষ যাওয়া মীর মঞ্জিলে। কল্পনাও করতে পারল না সেই রাতে লখনৌয়ের কান্দারি লেনের রাজা সাহেবের বাড়িতে দু একটা ভৃত্য ছাড়া আর কেউ নেই। বেগম সাহেবা কয়েকদিনের জন্য বাড়ি ছিলেন না, শামীমের 2 ভাই ছিল অন্যত্র। এরপর ডাক্তারের মীর মঞ্জিলে প্রবেশ, কিছু কথা কাটাকাটি এবং একটা কান ফাটানো গুলির শব্দ। কিভাবে খবর পেয়ে শামীমের বড় ভাই আমির ছুটে এলো। তারপর রাত 11:30টার সময় দেখা দিল সে মীর মঞ্জিল থেকে বেরিয়ে নিকটস্থ কেসারবাগ থানায় গিয়ে রিপোর্ট করছে। হুজুর, ডাক্তার হরিওম গৌতমকে কেউ বা কারা খুন করেছে। রাত 11:30টায় খবর পেলেও পুলিশ এলো 2টোর সময়। শামীম তখন খাটের ওপর বসে নীরবে কাঁদছে। পুলিশকে দেখেই আবেগতাড়িত গলায় বলে উঠল, আমি ওকে মেরেছি। ও দিনের পর দিন আমায় ঠকিয়েছে। আমি আর সহ্য করতে পারছি না, আমায় ফাঁসি। পুলিশ সকাল 8টা অবধি বাড়ি তন্ন তন্ন করে সার্চ করল। ডাক্তারের মাথায় একটা দোনালা বন্দুক দিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, কিন্তু বন্দুকে কোনো হাতের ছাপ পাওয়া গেল না। পুলিশ শামীম আর তার দাদাকে গ্রেপ্তার করল। পরের দিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে বেরোলো, গভর্নমেন্ট ডক্টর শুড ডেড বাই এ গার্ল স্টুডেন্ট, আ সাইলেন্ট অ্যারেস্টেড। হই হই পড়ে গেল গোটা দেশে। রক্ষণশীল মুসলিম উচ্চবিত্ত পরিবারের কন্যা গুলি করে খুন করেছে এক ডাক্তারকে। কি কাণ্ড! মুসলিম মেয়েরা পর্দার বাইরেই বেরোয় না, আর এই মেয়ে গুলিও চালিয়ে দিল। যথাসময়ে শামীম রেহমানি বনাম উত্তরপ্রদেশ রাজ্যের মামলা উঠল লখনৌয়ের দায়রা আদালতে। আজও সেই সময়ের আইনজীবী সাংবাদিকরা শামীম রেহমানির কথা উঠলেই চমকে ওঠেন। সিনিয়র জার্নালিস্ট প্রদীপ কাপুর লিখেছিলেন, মোস্ট সেন্সেশনাল কেস অফ 60s। অনেকেই খুনের অব্যবহিত পরে আবেগমথিত হয়ে অপরাধের কথা স্বীকার করে ফেলে, পরে অস্বীকার করে। শামীম রেহমানিও তাই করেছিল। খুনের দিন রাতে কেসারবাগ থানার পুলিশের কাছে সে মৌখিকভাবে অপরাধ কবুল করলেও পরে ম্যাজিস্ট্রেটের কাছে বলল, হুজুর, আমি নির্দোষ। ডাক্তার হরিওম গৌতমকে কে খুন করেছে আমি জানি না। ডাক্তারের অনেক মেয়ের সঙ্গে লুচ্চামি করছিল, তাই ওর অনেক শত্রু। সেই রকমই কেউ হয়তো খুন করে লাশটা মীর মঞ্জিলে ফেলে দিয়ে গেছে। বিচারপতি এস.এন. শুক্লা বললেন, ডাক্তার হরিওম গৌতমের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? আমি ওকে ভালোবেসেছিলাম, ব্যাস ওইটুকুই। আদালতের বাইরের ক্যাম্পাস তখন কৌতূহলী জনতার স্রোতে প্রায় ভেঙে পড়েছে। পুরুষ খুনি আকছার দেখা যায়, কিন্তু অভিজাত পরিবারের উচ্চশিক্ষিতা তরুণী খুনি কটা দেখা যায়? তাও আবার বিষ খাইয়ে মেয়েলি ছাদে খুন নয়, একেবারে বন্দুক তুলে গুলি করে খুন। সবাই একবার শামীমকে চোখের দেখা দেখতে চায়।
মীর মঞ্জিলের একদম উল্টো দিকে এক দর্জির দোকান ছিল। সেই দর্জি আদালতে সাক্ষ্য দিল, দূর থেকে জানালা দিয়ে সে দেখেছে শামীম ডাক্তারকে গুলি করছে। জাফরিয়াব জিলানি, গুলাম হোসেন নাকভি, এদের মতো বাগা বাগা আইনজীবীরা এই কেসে জড়িয়ে পড়লেন। একে একে ডাকা হলো শামীমের ঘনিষ্ঠ বান্ধবী গুরমিত থেকে শুরু করে ডাক্তার গৌতমের কর্মস্থল বলরামপুর হাসপাতালের কর্মীদের। সবাই এক বাক্যে সাক্ষ্য দিল ডাক্তার গৌতমের চরিত্রহীনতার কথা সুবিদিত। একই সাথে তারা এও জানালো গৌতম এবং শামীমকে তারা অনেকবার রাস্তাঘাটে সিনেমা হলে দেখেছে। সব দিক বিবেচনা করে ট্রায়াল পর্ব শেষ হতে দায়রা আদালতের বিচারক এস.এন. শুক্লা বললেন, 1969 সালের 5ই অক্টোবর তিনি এই মামলার রায় ঘোষণা করবেন। সকাল থেকে সাংবাদিক, উকিল, জনসাধারণের ভিড় উপচে পড়ল কোর্ট চত্বরে। সময় মতো শামীম রেহমানকে পুলিশ কাস্টাডি থেকে হাজির করা হলো এজলাসে। তার চোখ উদাস, পরনে সাদা একটা চুড়িদার। হাজার হাজার লোক তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরেও নির্বিকার। ওর দাদা আমির আহমেদও আসামি। হত্যার প্রমাণ লোপাট এবং পুলিশকে বিভ্রান্ত করার অপরাধ ধার্য করা হয়েছে তার উপর। মাননীয় বিচারপতি মধ্যাহ্নের পর রায় পড়তে শুরু করলেন। 113 পৃষ্ঠার দীর্ঘ রায়। অনেকক্ষণ সময় লাগলো তাঁর পড়তে। শেষ লাইনটি তিনি জনতার দিকে তাকিয়ে বললেন, অতএব সব প্রমাণ এবং তথ্য খতিয়ে দেখে লখনৌ নিবাসী শামীম রেহমানিকে ডাক্তার হরিওম গৌতমকে হত্যার অপরাধে 302 ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। সাক্ষ্য গোপন করার অপরাধে আমির আহমেদকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। শামীম রায় শুনে এমন হতবাক হয়ে গেল, স্থান কাল ভুলে সে কেঁদে ফেলল। বিচারপতি শামীমের দিকে এক ঝলক তাকিয়ে বলতে লাগলেন, তবে একজন সরকারি চিকিৎসকের মতো সম্মানীয় পদে থেকে ডাক্তার হরিওম গৌতম যে নিন্দনীয় কাজ করেছেন, একজন তরুণীর সাথে তঞ্চকতা করেছেন, আদালত তার প্রখর নিন্দা করছে। শামীম বা আমির কারোরই অর্থের অভাব ছিল না। দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা আপিল করল সুপ্রিম কোর্টে। এই ঘটনা আগ্নেয়গিরি থেকে বেরোনো লাভার মতো ছড়িয়ে পড়তে লাগলো গোটা দেশে। সুপ্রিম কোর্টে এই চাঞ্চল্যকর মামলার বিচারপতি ছিলেন N.L. উন্টালিয়া এবং সৈয়দ এম ফাজল আলী। দুই পক্ষের কৌশলী হিসেবে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর প্রসাদ ও পি রানার মতো তাবড় তাবড় অ্যাডভোকেটরা। সেই সময়ে মাসের পর মাস দেশের সমস্ত সংবাদপত্রে বিবরণ থাকত এই মামলার অগ্রগতির। বিবরণ থাকত শামীম গৌতমের সরস প্রেম কাহিনীর। অবশেষে 1975 সালের 28শে এপ্রিল কোর্টও শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিল। এমন অভিজাত বংশের বিদুষী কন্যার ফাঁসি হওয়া নিয়ে জল্পনা যখন দেশ জুড়ে তুঙ্গে, তখন তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় ফখরুদ্দিন আলী আহমেদ সেই বছরই 5ই মে আসামির প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। শামীমের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতির ক্ষমায় পাল্টে গিয়ে পরিণত হল যাবজ্জীবন কারাদণ্ডে। চমকের এখনো কিছু বাকি আছে। বেশ কয়েক বছর পর শামীম মুক্তি পেল। জেলে ভালোভাবে থাকলে যাবজ্জীবনের মেয়াদ কমে যায়। তার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সংবাদপত্রে বেরোলো আরেকটা অদ্ভুত খবর। কয়েক বছর আগে উত্তরপ্রদেশের ডাক্তার হরিওম গৌতমকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শামীম রেহমানি সম্প্রতি মুক্তি পেয়েছেন। তিনি খুব শীঘ্রই হিন্দি চলচ্চিত্রের নায়িকা হতে চলেছেন। হ্যাঁ, শামীম রেহমানি তার নতুন জীবন শুরু করেছিল। রূপে গুণে অতুলনীয় মেয়েটির খুব ইচ্ছে ছিল সঞ্জীব কুমার ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করবে। সংবাদ মাধ্যমে জানিয়েও ছিল সেই কথা। তার সেই স্বপ্ন ভবিষ্যতে আংশিক পূর্ণ হয়েছিল। সঞ্জীব কুমার ধর্মেন্দ্র না হলেও তার সঙ্গে অভিনয় করেছিলেন
সতীশ কাউল এবং রাকেশ পান্ডে। লখনৌতে কান্ধারি লেনের সেই 23 নম্বর বাড়ি মীর মঞ্জিল আজ আর নেই, কিন্তু এখনও অনেক মানুষ সেই রাস্তায় গিয়ে খোঁজ করে, আচ্ছা সে যে শামীম রেহমানি খুন করেছিল এক ডাক্তারকে, তার বাড়ি কোনটা ছিল? আগুন মেয়ে গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন সুতপা, পারমিতা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।